আজকের ক্লাসে আমরা বিবিএ অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2019 সালে আসা ম্যাথটি সমাধান করব। From the following particulars of Download Limited prepare balance sheet in details as on 31 December 2018। মানে আমাদের এখানে রিকোয়ারমেন্টটা হচ্ছে একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে। ব্যালেন্স শিট মানে আর্থিক অবস্থার বিবরণী, নিচের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর আলোকে। তো আমরা এখানে দেখতেছি ফিক্স অ্যাসেট টু নেট ওর্থের একটা রেশিও দেওয়া আছে, কারেন্ট রেশিও, রিজার্ভ ইনক্লুড ইন প্রফিটরিজ ফান্ড 25%, অ্যাসেট টেস্ট রেশিও, ফিক্স অ্যাসেট, ক্যাশ এট ব্যাংক, কারেন্ট লায়াবিলিটিস। তা আমাদের ব্যালেন্স শিট যেহেতু তৈরি করতে বলছে, আমরা জানি ব্যালেন্স শিট মানে আর্থিক অবস্থার বিবরণী। এখানে আমাদের সম্পদ, দায়, মূলধন এই জিনিসগুলো আসে। তো আমাদের এখানে ফার্স্টে যে রেশিওগুলো আছে এই রেশিওগুলো থেকে আমাদেরকে আগে সম্পদ আর দায়, মূলধন এগুলা বের করে নিতে হবে। তো আমরা প্রথমে এখানে দেখো ফিক্স অ্যাসেট টু নেট ওর্থের একটা রেশিও আছে, কারেন্ট রেশিও, অ্যাসেট টেস্ট রেশিও। এই রেশিওগুলো থেকে আমাদেরকে প্রথমে এমন একটা রেশিও দিয়ে ম্যাথটা শুরু করতে হবে যে রেশিওতে আমরা মান বসাইতে পারবো। তো এখানে আমরা দেখো নিচে আমাদের কিছু টাকা আছে, ফিক্স অ্যাসেটের টাকা আছে, ক্যাশ এট ব্যাংকের টাকা আছে, কারেন্ট লায়াবিলিটি আছে। তো আমরা যদি ফিক্স অ্যাসেট টু নেট ওর্থের সূত্রটা ব্যবহার করি, এখানে ফিক্স অ্যাসেট টাকা বসাইলে নেট ওর্থের টাকাটা আমাদের বের হয়ে যাবে। তো আমরা প্রথমে ফিক্স অ্যাসেট টু নেট ওর্থের সূত্রটা লিখব। তো আমাদের 2 যুক্ত যতগুলো সূত্র আছে সবগুলা রেশিওর সূত্রে 2 এর আগের অংশ বসবে উপরে, 2 এর পরের অংশ বসবে নিচে। তো এই ফিক্স অ্যাসেট টু নেট ওর্থ রেশিওর সূত্র হবে ফিক্স অ্যাসেট ডিভাইডেড বাই নেট ওর্থ। তা আমাদের এই রেশিওর মানটা প্রশ্নে দেওয়া আছে 0.8:1। তো অনুপাতটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখব, মানে 0.8 ডিভাইডেড বাই 1, ইস্টুর পরেরটা নিচে বসবে। তো আমাদের প্রশ্নে ফিক্স অ্যাসেটের মান দেওয়া আছে, ফিক্স অ্যাসেট হচ্ছে 8 লক্ষ টাকা। তো আমরা এখানে 8 লক্ষ টাকা বসাবো ফিক্স অ্যাসেটের জায়গায়, আর নিচে নেট ওর্থ বসবে। তা আমরা এখন যদি আর গুণন করি, মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এই 0.8 ইন্টু নেট ওর্থ ইজ ইকুয়াল টু, এখন এই যে 1 এর সাথে 8 লক্ষ গুণ করলে এটা 8 লক্ষ আসবে। তো 0.8 এটা নেট ওর্থের সাথে গুণ অবস্থায় আছে, আমরা পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাবে। তো নেট ওর্থ ইজ ইকুয়াল টু 8 লাখ ডিভাইডেড বাই 0.8। তা আমরা এখন 8 লক্ষকে যদি 0.8 দ্বারা ভাগ করি তাহলে নেট ওর্থের টাকাটা আসবে। তো এটা ভাগ করলে টাকা আসবে হচ্ছে 10 লক্ষ টাকা। তো এটাই হচ্ছে আমাদের নেট ওর্থের টাকা। এরপরে দেখো আমাদের এখানে রিজার্ভ ইনক্লুড ইন প্রফিটরিজ ফান্ড। এই যে প্রফিটরিজ ফান্ড বলা আছে, প্রফিটরিজ ফান্ডের আরেক নাম হচ্ছে ইকুইটি ফান্ড, এটার আরেক নাম নেট ওর্থ। তার মানে নেট ওর্থ যে কথা, প্রফিটরিজ ফান্ড একই কথা, ইকুইটি ফান্ড একই কথা। তো এটা বের করার সূত্র হচ্ছে শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ প্লাস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো আমাদের অঙ্কে যেহেতু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কথা বলা নাই, আমরা ধরে নিচ্ছি আমাদের নেট ওর্থ বা ইকুইটি ফান্ডে আমাদের কি থাকবে না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা নাই। এমনিতে বের করার সূত্র হচ্ছে শেয়ার ক্যাপিটাল, আমি যদি পাশে লিখি শেয়ার ক্যাপিটাল, তারপরে হচ্ছে জেনারেল রিজার্ভ, তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই তিনটা যোগ করে যে অ্যামাউন্টটা আছে এটার নামই হচ্ছে ইকুইটি ফান্ড, অথবা এটার আরেক নাম হচ্ছে প্রফিটরিজ ফান্ড, অথবা আরেক নাম নেট ওর্থ। তা আমাদের এখানে প্রশ্নে বলা আছে হচ্ছে রিজার্ভ ইনক্লুড ইন প্রফিটরিজ ফান্ড 25%। মানে এই যে নেট ওর্থ মানে প্রফিটরিজ ফান্ড একই কথা, এটার মধ্যে রিজার্ভ অন্তর্ভুক্ত আছে 25%। তাহলে আমরা রিজার্ভের টাকাটা বের করে ফেলতে পারতেছি এখান থেকে। তাহলে রিজার্ভটা হবে নেট ওর্থ বা প্রফিটরিজ ফান্ড একই জিনিস, এই যে নেট ওর্থ আছে এটার 25% হচ্ছে রিজার্ভ। তো নেট ওর্থ 10 লক্ষ টাকা আছে, এই যে 10 লক্ষ টাকা আছে, এই 10 লক্ষ টাকার 25% রিজার্ভ। তাহলে রিজার্ভ আসবে হচ্ছে আমাদের 2,50,000 টাকা।
এবার দেখো নেটওয়ার্থ বা ইকুইটি ফান্ড এটা বের করার সূত্র শেয়ার ক্যাপিটালের সাথে জেনারেল রিজার্ভ বা রিজার্ভ একই জিনিস যোগ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যোগ। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা ধরে নিচ্ছি আমাদের এই অঙ্কে নাই, তাহলে শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ যোগ করলে আসে ইকুইটি ফান্ড বা প্রফিটরি ফান্ড বা নেটওয়ার্থ। তো এই যে নেটওয়ার্থ এটাতে দুইটা টাকা আছে, শেয়ার ক্যাপিটালের টাকা আর রিজার্ভের টাকা। তো আমরা যদি এখন নেটওয়ার্থ থেকে রিজার্ভ বিয়োগ করি তাহলে শেয়ার ক্যাপিটালের টাকাটা আমরা পাবো। তাহলে আরেকটা ওয়ার্কিং করবো এখন 3 নাম্বার ওয়ার্কিং শেয়ার ক্যাপিটাল। তাহলে শেয়ার ক্যাপিটালের টাকাটা বের করার নিয়ম হবে নেটওয়ার্থ থেকে রিজার্ভ বিয়োগ, নেটওয়ার্থ মাইনাস রিজার্ভ। তো নেটওয়ার্থ হচ্ছে 10 লক্ষ টাকা, রিজার্ভ হচ্ছে 2,50,000 টাকা। তাহলে বিয়োগ করলে অ্যামাউন্ট আসবে হচ্ছে 7,50,000 টাকা। তা আশা করি তোমরা সবাই এটা বুঝছো। পরবর্তীতে আমরা দেখতেছি এখানে আমাদের কারেন্ট রেশিওর একটা সূত্র আছে। তা আমরা কারেন্ট রেশিওর সূত্রটা এখন এখানে প্রয়োগ করব। তো কারেন্ট রেশিওর সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তো এই রেশিও মানে ভগ্নাংশ বা অনুপাত, এটাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে। তো কারেন্ট রেশিওর সূত্র হচ্ছে 3:1। এখন ভগ্নাংশ আকারে লিখলে এটা 3/1 হবে। তো আমাদের কারেন্ট অ্যাসেট নাই, প্রশ্নে কারেন্ট লায়াবিলিটিস আছে। তো কারেন্ট অ্যাসেট যেহেতু নাই, কারেন্ট অ্যাসেট যেরকম আছে এরকম আমরা লিখবো, মানে আমরা কারেন্ট অ্যাসেটটা এখান থেকে বের করে নিব। তো কারেন্ট লায়াবিলিটিসটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 1,50,000। এখন এটাকে আর গুণন করব, মানে এইদিকে 1 এর সাথে কারেন্ট অ্যাসেট গুণ করলে এটা কারেন্ট অ্যাসেটই হবে। তো কারেন্ট অ্যাসেট ইজ ইকুয়াল টু এই 1,50,000 এর সাথে 3 গুণ, মানে আর গুণন করতেছি, কোনাকুনি গুণ। 3 এর সাথে 1,50,000 গুণ করলে এটা আসবে হচ্ছে আমাদের, আচ্ছা গুণ আকারে লিখি শুরুতে, 1,50,000 গুণ 3। তো সুতরাং কারেন্ট অ্যাসেট ইজ ইকুয়াল টু 1,50,000 গুণ 3, মানে এটা 4,50,000 টাকা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, গুণ করলে 4,50,000 টাকা আসবে। তো এখন আমাদের কাছে কারেন্ট অ্যাসেটটাও আছে, কারেন্ট লায়াবিলিটিস তো প্রশ্নে দেওয়াই ছিল। তো এখন আমরা অ্যাসিড টেস্ট রেশিও যে সূত্রটা আছে সেটা এখানে প্রয়োগ করব। তো আমাদের অ্যাসিড টেস্ট রেশিও এটা 1 নাম্বার ওয়ার্কিং আমরা করতেছি, এর আগে 4টা ওয়ার্কিং করা হয়ে গেছে। তো অ্যাসিড টেস্ট রেশিওর আরও কিছু নাম আছে, সেগুলো একটু বলে রাখতেছি তোমাদেরকে। এটা অনেক সময় কুইক রেশিও নামে থাকে, লিকুইড রেশিও নামে থাকে, যে নামেই থাকুক না কেন এটা মনে রাখবা, এটা হচ্ছে আমাদের সেম একই জিনিস। অ্যাসিড টেস্ট রেশিও যে কথা, কুইক রেশিও একই কথা, লিকুইড রেশিও একই কথা। তো এটা বের করার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট, সিএ মানে কারেন্ট অ্যাসেট, সংক্ষেপে লিখছি আমি এটা। কারেন্ট অ্যাসেট মাইনাস প্রিপেড এক্সপেন্স মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এখান থেকে ব্যাঙ্ক ওভারড্রাফট বিয়োগ দেওয়া যায়, নাও দেওয়া যায়, না দিলেও কোনো সমস্যা নেই। তো এখানে আমাদের অঙ্কে কোনো ব্যাঙ্ক ওভারড্রাফটের ব্যাপারে কিছু বলা নাই, আমি আর লিখতেছি না। আর দেখো এখানে আমাদের প্রশ্নে কারেন্ট অ্যাসেট ছিল না, আমরা বের করে নিছি এর আগের ওয়ার্কিংয়ে কারেন্ট রেশিও থেকে। আর কারেন্ট লায়াবিলিটিসটা প্রশ্নে আছে। তো এখানে প্রিপেড এক্সপেন্সটাও মিসিং আছে, ইনভেন্টরিটাও আমাদের মিসিং আছে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের অঙ্কে প্রিপেড এক্সপেন্সটা নাই, ইনভেন্টরিটা আছে। আমরা এখন এই সূত্রতে মান বসাই, ইনভেন্টরির টাকাটা বের করবো। আর প্রিপেড এক্সপেন্সটা যেহেতু ধরে নিতেছি নাই, এটা 0 বসাবো, কারণ দুইটাই যদি ধরে নিই নাই তাহলে আসলে কোনো মানই বের হবে না। এই জন্য আমরা ধরে নিচ্ছি আমাদের অঙ্কে ইনভেন্টরিটা আছে, প্রিপেড এক্সপেন্সটা নাই। তো এখন আমরা অ্যাসিড টেস্ট রেশিওর মানটা বসাবো। তো আমাদের অঙ্কে অ্যাসিড টেস্ট রেশিওর মান হচ্ছে 3:2। তো অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখলে 3/2 হবে। তো কারেন্ট অ্যাসেট এটা আমরা বের করে নিছি আগের ওয়ার্কিংয়ে, ওইখানে আমরা কারেন্ট অ্যাসেট 4,50,000 টাকা বের করছি। তো সিএ মানে কারেন্ট অ্যাসেট 4,50,000, প্রিপেড এক্সপেন্স 0 নাই। আর ইনভেন্টরি আমরা আছে ধরে নিতেছি, আমরা বের করব। কারণটা কি? কারণ হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে মজুদ পণ্য সবসময়ই থাকে, কারণ তুমি একটা প্রতিষ্ঠানকে যখন চলমান রাখবা তখন এখানে অগ্রিম খরচ নাও থাকতে পারে, কিন্তু তুমি পণ্য যেহেতু বিক্রি করবা তোমার দোকানে মজুদ পণ্য অবশ্যই থাকবে। এই জন্য আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে ইনভেন্টরিটা আছে, ইনভেন্টরি টাকাটাই বের করবো। আর প্রিপেড এক্সপেন্সটা নাই হিসেবে ধরে নিতেছি। আর সিএল মানে কারেন্ট লায়াবিলিটিস। তো কারেন্ট লায়াবিলিটিস অঙ্কে দেওয়া আছে 1,50,000 টাকা। তো আমরা এখানে 1,50,000 টাকা বসালাম।
তো 3/2 ইজ ইকুয়াল টু উপরে 4,50,000 বিয়োগ ইনভেন্টরি, আর নিচে বসবে 1,50,000। এখন আমরা এটাকে আর গুণন করব। আর গুণন মানে হচ্ছে এই নিচেরটার সাথে এদিকে উপরেরটা গুণ হবে, আর এই পাশে উপরটার সাথে এই পাশে নিচেরটা গুণ হবে, মানে 3 ইন্টু, মানে এই উপরটার সাথে এই পাশের নিচেরটা 3 ইন্টু 1,50,000, আর এদিকে হবে 2 ইন্টু 4,50,000 বিয়োগ ইনভেন্টরি। এখন দেখো এটা যদি গুণ করি তাহলে এটা 4,50,000 আসবে, মানে 1,50,000 গুণ দিলে 4,50,000, আর এই 2টা এই পাশে গুণ অবস্থা আছে, পক্ষান্তর করে দিলে ভাগ হয়ে যাবে, ভাগ 2। তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে 4,50,000 বিয়োগ ইনভেন্টরি। এখন আমরা এটাকে যদি ভাগ করি, 4,50,000কে 2 দিয়ে ভাগ করলে 2,25,000, এখানে হবে 4,50,000 বিয়োগ ইনভেন্টরি। তো ইনভেন্টরিটা ওই পাশে বিয়োগ অবস্থায় আছে, এটাকে যদি পক্ষান্তর করে দিই এই পাশে আনলে এটা যোগ হয়ে যাবে। তো ইনভেন্টরি ইজ ইকুয়াল টু এই পাশে 4,50,000 লিখলাম, আর ওই দিকে যে 2,25,000 আছে এটাই পক্ষান্তর করে দিচ্ছি, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। তো সুতরাং বা ইনভেন্টরি ইজ ইকুয়াল টু 4,50,000 থেকে 2,25,000 বাদ দিলে এটা 2,25,000 আসবে। তো আমাদের ইনভেন্টরি হচ্ছে 2,25,000 টাকা। তো আমরা এটা বের করে নিলাম। তো এবার দেখো আমাদের প্রশ্নে টোটাল কারেন্ট অ্যাসেট আমরা বের করে নিয়েছিলাম হচ্ছে 4,50,000। তো এখানে কারেন্ট অ্যাসেট আমরা দেখতেছি প্রশ্নে ক্যাশ এট ব্যাংক আছে, আবার আমরা এখানে ইনভেন্টরি বের করে নিয়েছি। তো দেখো ইনভেন্টরি হচ্ছে 2,25,000, ক্যাশ এট ব্যাংক হচ্ছে 15,000। তো আমরা যদি দুইটা যোগ করি তাহলে আমাদের আসে হচ্ছে 25, 5, 30, 2,40,000 টাকা আসে। কিন্তু আমাদের প্রশ্নে আমরা যে টোটাল কারেন্ট অ্যাসেট বের করছি সেটা হচ্ছে 4,50,000। তো এখানে এই দুইটা যোগ করলে টোটাল কারেন্ট অ্যাসেটের যোগফলের সাথে মিলতেছে না, এর মানে এখানে আমাদের আরও কিছু কারেন্ট অ্যাসেট আসে। তাহলে কি থাকতে পারে দেখো, কোনো কিছু কিন্তু বলা নাই। তো আমরা ধরে নিচ্ছি একটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট রিসিভেবল নামক কারেন্ট অ্যাসেট সবসময় থাকে। তাহলে আমাদের এই যে যোগফলের পার্থক্য আমি যদি আবার বুঝাই, দেখো এখানে ক্যাশ এটা কারেন্ট অ্যাসেট মানে চলতি সম্পদ, ইনভেন্টরি এটা চলতি সম্পদ। তো ক্যাশ আছে 15,000 টাকা, ইনভেন্টরি আছে 2,25,000 টাকা, দোনোটা যোগ করলে 2,40,000 টাকা আসে। এটা হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট। আর আমাদের ফার্স্টে টোটাল কারেন্ট অ্যাসেটটা আমরা বের করে নিয়েছিলাম সেটা 4,40,000 টাকা। এই যে 4,40,000 আমরা এখন দোনোটা যোগ করলে 4,40,000 মিলতেছে না, এর মানে আমাদের আরো কারেন্ট অ্যাসেট আছে। কি আছে সেটা বলা নাই। তো যেহেতু বলা নাই আমরা ধরে নিচ্ছি ডিফারেন্সের টাকাটা, যোগফলের যে ডিফারেন্স থাকতেছে, গড় মিলটা থাকতেছে, এই গড় মিলটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা। তাহলে এখন আমরা 6 নাম্বার ওয়ার্কিংয়ে অ্যাকাউন্ট রিসিভেবলটা বের করব। তো অ্যাকাউন্ট রিসিভেবল বের করার নিয়ম হবে কারেন্ট অ্যাসেট থেকে আমাদের ইনভেন্টরিটা বাদ দিব, তারপর ক্যাশ টাকাটা বাদ দিব। তো টোটাল কারেন্ট অ্যাসেট প্রশ্নে আমরা বের করছিলাম আগে কারেন্ট রেশিও থেকে 4,50,000, আর ইনভেন্টরি হচ্ছে 2,25,000, ক্যাশ হচ্ছে প্রশ্নে আছে 15,000। তো এগুলো যদি বিয়োগ করি আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আসবে হচ্ছে 2,10,000 টাকা। তা আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো দেখো আমাদের ফিক্স অ্যাসেট, নেটওয়ার্ক টু ফিক্স অ্যাসেটের রেশিওটা আমরা ব্যবহার করছি, কারেন্ট রেশিও বের করছি, এরপরেরটা সূত্র ব্যবহার করছি, অ্যাসিড টেস্ট রেশিও সূত্র ব্যবহার করছি। তো সবগুলা সূত্র আমাদের ব্যবহার হয়ে গেছে। এবার আমরা ব্যালেন্স শিটটা তৈরি করব। তা আমরা এখন এখানে প্রশ্নে যে অ্যাসেটগুলো আছে সেগুলা লিখে ফেলতেছি। যেমন প্রশ্নে ফিক্স অ্যাসেটটা দেওয়া আছে, ফিক্স অ্যাসেট এটা অ্যাসেটের দিকে বসে যাবে ব্যালেন্স শিটে। তো ফিক্স অ্যাসেট আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 8 লক্ষ টাকা, এখানে আমরা 8 লক্ষ টাকা লিখে ফেললাম। তারপর আমাদের ক্যাশ আছে, ক্যাশের ব্যাংক হচ্ছে 15,000 টাকা। এরপর আমাদের আমরা এখানে প্রশ্ন থেকে আরেকটা
সম্পদ বের করছিলাম সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 2,10,000। এরপর আমরা আবার একটা ইনভেন্টরি বের করছি, ইনভেন্টরিটা লিখব। ইনভেন্টরি হচ্ছে আমাদের 2,25,000 টাকা। তাহলে আমাদের আর কোনো সম্পদ নাই, সবগুলো যদি যোগ করি এখন আসবে, এটা যোগফল আসবে 12,50,000। এটা হচ্ছে টোটাল অ্যাসেট। এরপর আমরা লায়াবিলিটিসের দিকে শেয়ার ক্যাপিটাল লিখব। তো শেয়ার ক্যাপিটালটা আমরা 3 নাম্বার ওয়ার্কিংয়ে বের করে নিয়েছিলাম। শেয়ার ক্যাপিটাল আমরা বের করছি হচ্ছে 7,50,000 টাকা, এটা লায়াবিলিটিসের দিকে বসবে। এরপর আমরা রিজার্ভও বের করে নিয়েছিলাম, রিজার্ভ হচ্ছে 2,50,000 টাকা। আর আমাদের ফার্স্টে তো কারেন্ট লায়াবিলিটিস আছেই, তো আমরা কারেন্ট লায়াবিলিটিসটা লিখব, কারেন্ট লায়াবিলিটিস। তো কারেন্ট লায়াবিলিটিস এখানে আছে 1,50,000। তো এখন দেখো আমরা যদি সবগুলা যোগ করি, আমাদের যোগফল মানে আমরা জানি ব্যালেন্স শিটে সম্পদ আর দায় দুই দিকে সেম যোগফল আসে, মানে এখানেও 12,50,000 আসবে। কিন্তু আমরা দেখতেছি আমরা যোগ করলে 12,50,000 আসতেছে না, মানে এখানে আমাদের আরো 1 লক্ষ টাকা ঘাটতি থাকতেছে, মানে 11,50,000 আসছে। এই যে 1 লক্ষ টাকা ঘাটতি থাকতেছে এর মানে হচ্ছে লায়াবিলিটিসের দিকে আমাদের আরো কিছু না কিছু আছে। তাহলে কি থাকতে পারে দেখো, আমরা জানি একটা প্রতিষ্ঠানে মূলধন থাকে, সঞ্চিতি থাকে, চলতি দায় থাকে, আর একটা দীর্ঘমেয়াদী দায় থাকে। যেহেতু আমাদের ঘাটতি 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা এটা হচ্ছে আমাদের লং টার্ম লায়াবিলিটিস। তাহলে আমরা এখানে লিখব লং টার্ম লায়াবিলিটিস। লং টার্ম লায়াবিলিটিস এটা 1 লক্ষ টাকা। তো এখন দেখো দুই পাশের যোগফল 12,50,000 টাকা আসছে। তাহলে আশা করি তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। মানে আমাদের ফার্স্টে ব্যালেন্স শিটটাই তৈরি করতে বলছে, তো আমরা সূত্রগুলা ব্যবহার করে দায় আর সম্পদগুলা বের করে নিছি, বের করে এখন ব্যালেন্স শিটটা তৈরি করছি।